আসলে মরদেহ পোড়ানোর মামলায় 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু। ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালির অপহরণ ও গুমের অভিযোগ। কোনখানে আমি বলতে পারি না, এখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ। 4 সেপ্টেম্বর রায় ঘোষণা। ব্যক্তির স্বার্থে অনুভূতি হারিয়েছেন তথাকথিত বিশিষ্টজনরা, মন্তব্য রেজবির। 15 আগস্ট শোক জানিয়ে ফ্যাসিবাদের পক্ষ নেয় নিন্দা। ডাকসু নির্বাচনে বিকেলে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই, ব্যালটে প্রার্থীর ছবি যুক্ত করার দাবি। নাম ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। লিবিয়া ডিটেনশন সেন্টার থেকে দেশে ফেলেন 175 বাংলাদেশি, দালাল চক্রের এক সদস্য আটক, ব্যবস্থা নেওয়ার দাবি। ইউক্রেনের নিরাপত্তা ব্যয় ইউরোপকেই বহন করতে হবে, মন্তব্য ডেডি ভ্যান্স। মস্কোকে বাদ দিয়ে আলোচনা নয় বললেন ল্যাভরভ। এবং টপ অ্যান্ড টি20 বাঁচা মরার মাঠে নামছে বাংলাদেশ এ দল। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে 3:30টায় শুরু খেলা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আগামী 4 সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, শুনানি শেষে কি বললেন আদালত? কি তথ্য আছে এ নিয়ে আপনার কাছে? ডানা, রাজধানী হাইকোর্টে রয়েছে এবং আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম। আপনি জানেন যে আজ তারেক রহমানের যে মামলা, অর্থাৎ 21 আগস্ট যে গ্রেনেড হত্যা মামলা, সেই হত্যা মামলার 5ম দিনের মতো শুনানি সম্পূর্ণ হয়েছে এবং সকাল 10টায় শুনানি শুরু হয় এবং সেই শুনানি কিন্তু দুপুর 1টায় শেষ হয়। তারপর কিন্তু আইনজীবীরা আসেন এবং আমাদের সাথে কথা বলেন। তারা আইনজীবীরা যেটি বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেগুলো জোরপূর্বকভাবে দেওয়া হয়েছে এবং অন্যতম যে সাক্ষ্য মুফতি হান্নান, তাকেও জোরপূর্বকভাবে সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে। তৎকালীন যে সরকার ছিল বিপর্য ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা এই কাজটি করেছে, এমনটা আদালতের কাছে পেশ করেছেন তারেক রহমানের পক্ষের যে আইনজীবীরা আছেন তারা। আজকের শুনানিতে যেটি হয়েছে, তারা যেটি বললেন তাদের যত তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন এবং তারেক রহমানের বিপক্ষে যে সাক্ষ্যগুলো ছিল সেগুলো সঠিক নয় এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সেগুলো কিন্তু আদালতে মহামান্য বিচারকের কাছে তুলে ধরেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ তারা যেটি বলছেন যে আজ সর্বশেষ শুনানি সম্পূর্ণ হয়েছে এবং এই শুনানি যে রায় সেটি কিন্তু 4 সেপ্টেম্বরে এই শুনানির রায় দিবে, তেমনটাই কিন্তু আদালত জানিয়েছে এবং আইনজীবীরা আমাদেরকে সেটি জানিয়েছে। অর্থাৎ 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলার তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ তাদের যে রায় দেওয়া হয়েছিল সেইটির যখন 2024 সালে 1 ডিসেম্বর তাদের সব আসামিকে খালাস দেওয়া হয়, সেটির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং সেই আপিলের 5ম দিনের মতো শুনানি শেষ হয়েছে এবং 4 সেপ্টেম্বর এই শুনানির যে রায় সেটি কিন্তু জানাবে আদালত, এমনটাই কিন্তু হাইকোর্টের প্রাঙ্গণ থেকে আমরা জানতে পেরেছি। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ডানা। হিমেল, ধন্যবাদ আপনাকে।
21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৫ম দিনের শুনানি চলছে। এ বিষয়ে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। যেসব তথাকথিত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিক বস্তুগত স্বার্থের জন্য 15 আগস্টে শোক জানিয়েছিল তাদের অনুভূতি শূন্য হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা মূলত ফ্যাসিবাদের পক্ষ নিয়েছেন। রিজভী বলেন, শেখ মুজিবকে নিয়ে বই লিখতেই দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাকদুর আমিতি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল অডিটোরিয়ামে প্রামাণ্যচিত্র ৩৬ জুলাই ফল অফ ফ্যাসিস্ট প্রদর্শন করা হয়। ৩৬ মিনিটের প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় ফ্যাসিস্ট হাসিনার দমন পীড়ন ও জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলন। এতে অংশ নিয়ে পেশাজীবী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, ফ্যাসিস্টদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদল তথাকথিত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিক বস্তুগত স্বার্থের জন্যই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন, ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছে। জুলাই অভ্যুত্থানকে একটি মহাঘটনা উল্লেখ করে এর নৃশংসতা আরো গুরুত্ব সহকারে তুলে ধরার আহ্বান জানান রিজভী। মাকদুর আমিতি, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বাছাই চলছে। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন জানিয়েছেন, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল স্বাক্ষর সহ 7টি বিষয় ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। বাছাই শেষে বিকেল 5টায় প্রার্থী তালিকা প্রকাশ হবে বলেও জানান তিনি। এদিকে প্রার্থীদের নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেল। এ নিয়ে জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উত্তাপের পারদ এখন তুঙ্গে। শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কেন্দ্রীয় সংসদে 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 509 জন, আর হল সংসদে প্রার্থী 1109 জন। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। এ নিয়ে কথা বলেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার। বলেন, শেষ মুহূর্তে ব্যালট পেপারে প্রার্থীর ছবি সংযুক্ত করা সম্ভব নয়। তারা যদি প্রথম দাবিটা দিত যে হ্যাঁ, তাহলে আমরা হয়তো মনোনয়নপত্রের সাথে ছবি নিলে তাহলে ছবিটা স্ক্যান করে সাথে সাথে ঢুকে ফেলতে পারতাম। এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন সেটা যদি আমরা প্রার্থীর নামের পাশে অ্যাড করতে যাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে। এটা একটা বিগ ইস্যু। এরপরে যেহেতু দাবি আসছে, আমরা কমিশনে এটা আলোচনা করব। তিনি বলেন, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল স্বাক্ষর সহ 7টি বিষয় ঠিক আছে কিনা বাছাই তা দেখা হচ্ছে। হল এবং ডাকসুতে মনোনয়নপত্রগুলো বাছাই করার জন্য আমরা 7টা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অবস্থান করছি এবং আজকে
আপনারা জেনে থাকবেন যে মনোনয়ন পত্র যারা জমা দিয়েছে শিক্ষার্থীরা তাদের সেই বাছাইয়ের কাজটি আজকে হচ্ছে এবং এটি আজকে দুপুর 1টার মধ্যে প্রকাশ করার কথা থাকলেও আমাদের কাছে চিফ রিটার্নিং অফিসার তিনি জানিয়েছেন যে এটি প্রকাশ হবে বিকেল 5টায় এবং এখানে যারা মনোনয়নপত্র যেসব শিক্ষার্থীরা জমা দিয়েছেন তারা যে ফর্মে যে তথ্যগুলো তারা দিয়েছেন সেটি আসলে যাচাই বাছাই হচ্ছে এবং একই ফর্মে একাধিক শিক্ষার্থী আসলে স্বাক্ষর করেছে কিনা এমন কিছু বিষয় রয়েছে। তো তারা 7টি বিষয়কে মাথায় নিয়ে কিন্তু এই মনোনয়নপত্র বাছাইয়ের কাজটি করছে। তো সেটি বিকেল 5টা নাগাদ শেষ হবে এবং তারপরেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মানে বৈধ যারা মনোনয়ন পত্র পাবেন তাদের নামটি প্রকাশ করা হবে। এছাড়া আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক যে নির্বাচনী খবর যেটি জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল, যেটি আসলে ভিপি নূরের যেই ছাত্র সংগঠন রয়েছে তারা সংবাদ সম্মেলনে একটি অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচনে কিন্তু প্রায় 49,000 ভোটার অংশ নিচ্ছে এবং একই সাথে কিন্তু 509 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো তার কথা হচ্ছে এত সংখ্যক প্রার্থীকে কিন্তু আসলে শনাক্ত করতে অনেকটাই আসলে কষ্ট হয়, যার কারণে শিক্ষার্থীরা ভোটটা সঠিক জায়গায় দিতে পারে না, এমন একটি অভিযোগ তিনি করেছেন। এবং এটি কিন্তু তারা বলেছেন যে গতকাল চিফ রিটার্নিং অফিসারের কাছে তারা একটি চিঠি দিয়েছেন যে এই আসলে শিক্ষার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে তাদের নামের পাশে তাদের ছবি যুক্ত করার জন্য। তবে আমরা এই প্রেক্ষিতে আমরা গণমাধ্যমের কর্মীরা চিফ রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম এই বিষয়ে। তো তিনি বলছেন যে আসলে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে যদি এই আলোচনাটি আসলে করা হতো তা সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনায় নিতে পারতেন। তবে একেবারে এখন শেষ মুহূর্ত চলছে, তো এই সময় এসে আসলে তারা কতটুকু এই প্রার্থীদের তালিকার সাথে ছবি যুক্ত করতে পারবেন এই বিষয়ে সন্দিহীন আছেন এবং তারা বলছেন হয়তো এটি সম্ভব নাও হতে পারে। তো এছাড়া আমরা যেটি জানতে পেরেছি আজকে বিকেল 3:30টায় অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের যে প্যানেল নির্ধারণ করেছে সেটি আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ মাধ্যমে প্রকাশ করবে। এছাড়া আজকে ছাত্রদলকে আমরা যেটি দেখতে পেয়েছি তারা কিন্তু এখনও আসলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। তারা আজকে দুপুর 2টার কিছু পরে 2:30টার দিকে তারা অভ্যন্তরীণ একটি বৈঠক করার কথা রয়েছে। ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা হয়তো তাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করে নিতে চান সংবাদ মাধ্যমে, তারপরে হয়তো তারা আজকে পরে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি বা আনুষ্ঠানিকতা সেটি হয়তো তারা আমাদেরকে জানাবেন। এছাড়া যেহেতু আজকে ডাকসুর যে নির্বাচনী কার্যালয় রয়েছে সিনেট ভবনে সেখানে কিন্তু তেমন শিক্ষার্থীদের আনাগোনা নেই, সবাই আসলে তাদের নির্বাচনী যে পরিকল্পনা সেটি সাজাতে ব্যস্ত রয়েছেন। অনেকেই হলে সময় দিচ্ছেন, অনেকেই তাদের সাথে তাদের যে অভ্যন্তরীণ বৈঠকগুলো সেটি কিন্তু সেরে ফেলছেন। তো আজকে সব কিছু মিলিয়ে মনোনয়ন পত্রের যে বৈধতা সেটি কিন্তু আমরা জানতে পারবো বিকাল 5টার পরে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা শেষ, তবে জমা দেওয়া যাবে বিকাল 4টা পর্যন্ত। প্রথম 2 দিনের তুলনায় বৃহস্পতিবারের চিত্রটা ভিন্ন। শেষ দিন হওয়ায় ডাকসুর মনোনয়ন ফর্ম কিনতে ও জমা দিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে 3য় তলার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দল বেঁধে আসতে থাকেন প্রার্থীরা। একইভাবে হল সংসদের নির্বাচনী কার্যালয়ে ভিড় দেখা গেছে প্রার্থীদের। এ সময় সার্বিক পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থীরা। সবাই যার যার জায়গা থেকে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন। এদিকে ভাঙন দেখা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। দর্শক, ডাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আজ তো মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? যেমনটি জানেন যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিন্তু মনোনয়নপত্র বিতরণ এবং সংগ্রহের কিন্তু আজকে শেষ দিন এবং আজকের দিনে কিন্তু 2টা নাগাদ কিন্তু মনোনয়নপত্র সকলে সংগ্রহ করতে পারবেন এবং 2টার পর থেকে কিন্তু সংগ্রহের যে সীমানাটা সীমাটা কিন্তু শেষ হয়ে যাবে এবং বিকাল 4টা পর্যন্ত কিন্তু জমা দেওয়ার সময়টি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে ডাকসুর তারা কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন গতকালকে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে যেহেতু আজকে শেষ দিন, শেষ মুহূর্তে কিন্তু একদমই উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে পুরো
এই নির্বাচন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আমরা দেখছি যে জাকসু নির্বাচনের যে অস্থায়ী যে কার্যালয়টি সেখানে কিন্তু সকাল থেকেই দেখছি যে ভিড় ছিল, কিন্তু সেই ভিড়টি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আরো কয়েক গুণে বেড়ে গেছে। এখন কিন্তু শেষ সময়, যেহেতু জাকসু নির্বাচনের এখন ফর্মটিও বিতরণ কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এখন যারা এখানে আছেন সকলেই কিন্তু তাদের যে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন সেই সংগ্রহকৃত মনোনয়নপত্রটি কিন্তু তারা কিন্তু এখানে জমা দেওয়ার কাজগুলো করছেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিলেন যে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এই 200টির মতো কিন্তু মনোনয়নপত্র বিতরণ করেছেন তারা, এবং এখানে জমা কিন্তু আজকের দিনে শুধু জমা করেছেন কিছুক্ষণ আগের তথ্য অনুযায়ী 24 জন কিন্তু তারা ইতিমধ্যে জমা দিয়েছেন, এবং অন্যান্যরা কিন্তু যেহেতু 4টার সময় শেষ সেই অনুযায়ী কিন্তু তারাও জমা দেওয়ার কাজটিও কিন্তু তারা কিন্তু করে যাচ্ছেন। এছাড়া কিন্তু ওই এর বাইরে কিন্তু নির্বাচন কমিশন যেটি বলছে যে এই আজকের এই 4টার পরে কিন্তু আর কোনো সময় বাড়ানো যাবে না, কারণ গত নির্বাচনের তফসিল অনুযায়ী গত 2 দিন আগে কিন্তু এটি সময় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু তাদের নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করতে হচ্ছিল, তাই তারা কিন্তু সময় বৃদ্ধি চেয়ে কিন্তু নির্বাচন কমিশন বরাবর কিন্তু তারা আবেদনটা করেছিলেন, এবং সেই আবেদনের প্রেক্ষিতে একদিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যেটি কিন্তু যেই কার্যক্রমটি কিন্তু আজকে চলছে, এবং এরপরে কিন্তু আর কোনোভাবেই তারা কিন্তু এই কার্যক্রমটি কিন্তু তারা বৃদ্ধি করবেন না, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা 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 শিক্ষার্থী রয়েছেন, যারা 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 মনোনয়নপত্র সংগ্রহ করছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই যে জাকসু নির্বাচন 33 বছর পর যেটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটি কিন্তু উৎসব মুখর পরিবেশে হচ্ছে। তারাও কিন্তু প্রত্যাশী, তারাও এক একজন কিন্তু এক এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি জয়লাভ করেন, তারা কিন্তু নির্বাচিত হতে পারলে শিক্ষার্থী এবং ক্যাম্পাসের মান উন্নয়নে কিন্তু নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই কিন্তু তারা তাদের যে দলীয় ভাবে জোটের ঘোষণা সেটি কিন্তু এখনো পর্যন্ত দেননি। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে আজ, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত হোসেন নিশাত। নিশাত, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আপনারা জানেন যে আজকে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা। তো আজকে মূলত সংঘর্ষটি যে কারণে ঘটেছে সেই বিষয়ে কিছুক্ষণ আগে রমনা জোনের যে পুলিশ কমিশনার তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন। মূলত 3 দিন আগে একটি কোচিং সেন্টার, সেখানে ঢাকা কলেজের একটি শিক্ষার্থীর সাথে সিটি কলেজের একজন শিক্ষার্থীর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং তখন তারা একে অপরের সাথে সেখানে তাৎক্ষণিক এক ধরনের মারমুখী অবস্থায় ছিল। পরবর্তীতে সেখানে 2 কলেজেরই শিক্ষার্থীরা আসে এবং ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটায়, সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করে তাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু সেই ঘটনার রেশ কিন্তু কাটেনি। সেই ঘটনার রেশ ধরেই আজকে সকাল 11টার দিকে আবারও ঢাকা কলেজের এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা পুনরায় সংঘর্ষে জড়িয়েছে। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি তাদের একটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা তারা আটকে রেখেছিল, এবং তার জেরে তারা ইন্টারমিডিয়েটের যারা আছে তারা আবার সিটি কলেজের দিকে লাঠিসোঁটা নিয়ে ধাবিত হয়, এবং পরবর্তীতে আবার সিটি কলেজের শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু একই দাবি করে যে তাদের বাস আটকে রাখা হয়েছিল, এবং এক পর্যায়ে 2 গ্রুপের যে সংঘর্ষ সেটি কিন্তু দফায় দফায় থেমে থেমে কিন্তু চলছে। এবং আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু সিটি কলেজের শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু এক ধরনের আসলে মারমুখী অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আবারও পুলিশ ধাওয়া দিচ্ছে এবং সিটি কলেজ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে, এবং ধন্যবাদ আপনাকে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষ জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিচারপতি এস.কে সিনহা সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণহত্যায় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও ৪ আগস্ট একজনকে হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন
ট্রাইব্যুনাল 2। এই মামলার সূচনা, বক্তব্য, সাক্ষ্য গ্রহণ শুরু হবে 14 সেপ্টেম্বর। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। 13 বছর আগে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আসেন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। হঠাৎ ট্রাইব্যুনালের গেটের সামনে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পারাপার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। তখন থেকে ভারতে 5 বছর জেলে ছিলেন বালি। বৃহস্পতিবার গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। বলেন, সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে তৎকালীন প্রসিকিউশন পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়। এখানে আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি। অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে, এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে উনি একটি এফআইআর লঞ্চ করেছেন। আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়া 6 জনের মরদেহ পুরানো এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সূচনা বক্তব্যে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি। প্রসিকিউশন চাইও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক। কিন্তু কোনো ব্যক্তি, কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি যা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। সে কেউ যদি দোষ স্বীকার করে আমাদের তো আর নিষেধ করার কোনো সুযোগ নেই, কারণ দোষ স্বীকার করার মানে আমাদের মামলাটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। সুতরাং আদালত তার এই দোষ স্বীকারোক্তিটা, অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের। এ সময় 16 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 6টি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এই মামলায় ইন্সপেক্টর শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। পরে আদালত তাকে আনুষ্ঠানিক আবেদন করতে বলেন। এর আগে এ মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নথি গায়েব করে 146 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল 5-এর কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক। মঙ্গলবার সংস্থাটির কমিশন এই মামলার অনুমোদন দেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এই মামলা করবেন। মামলার অন্য আসামিরা হচ্ছেন কর অঞ্চল 5-এর অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির, উপকর কমিশনার লিঙ্কন রায়। দুদক জানায় 2020-21 ও 2021-22 কর বর্ষে ধামসুর ইকোনমিক জোন লিমিটেড প্রতিষ্ঠানটির কাছে কর দাবির পরিমাণ ছিল 146 কোটি 57 লাখ টাকা। কিন্তু কর্মকর্তা বদলিতে নতুন কর্মকর্তা নথিতে কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও পরিমার্জন করে কর দাবির পরিমাণ কমিয়ে যথাক্রমে 0 টাকা ও 1000 টাকা করে রাজস্ব ফাঁকি দিতে সরাসরি সহায়তা করেন। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী আদেশও নথিও গায়েব করে দেওয়া হয়, যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি। দালাল চক্রের প্রলোভনে অবৈধ উপায়ে স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দীর্ঘদিন নির্যাতন ভোগ করে লিবিয়া থেকে দেশে ফিরলেন 175 বাংলাদেশি, যাদের মধ্যে থাকা শাখাওয়াত নামে একজনকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দালাল চক্রের বিচার দাবি করে ভুক্তভোগীরা জানান, আর যেন কেউ লোভে পড়ে এমন ভুল না করে। এ নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ভাগ্য বদলে ইউরোপে যেতে নানা দেশ পাড়ি দিয়ে লিবিয়ায় আটকা পড়েন অভিবাসন প্রত্যাশীরা। মানব পাচারকারীদের খপ্পরে পড়ে 10 থেকে 20 লাখ টাকা হারিয়ে বেনগাজির গানফুদাই ডিটেনশন সেন্টার থেকে বৃহস্পতিবার সকালে শূন্য হাতে ফিরেছেন 175 বাংলাদেশি। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। 175 জনের বেশিরভাগই দালাল চক্রের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ধরা পড়েন। শুধু তাই নয়, অর্থের জন্য মানব পাচারকারীরা আটকে রেখে নির্যাতন করতে বলেও জানান তারা। যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচাকিনি করার পরে গ্রামে দেশে বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মাইটদেরি করে। এত খারাপ অবস্থা করছে, পিঠে চামড়া পেন্দ উঠে গেছে, আমরা দেখছি এরকম ভাবে এই জায়গায় পিছনে মারছে, আপনার কালা হয়ে গেছে,
তো ওদের মনে করেন যে সাকুয়ার যে একটা গ্যাং আছে ওদের মাধ্যমে ওরা অত্যাচারিত হয়েছে। লোভে পড়ে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে না নেয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে দালাল চক্র দমনে সরকারের হস্তক্ষেপও চান তারা। সোজা কথা, ওই জেলের ভিতরে যে বাংলা ভাইগুলো আছে তাদের অবস্থা খুবই করুণ। নতুন করে যারা এই আমাদের মতো এই অবস্থা করতে চাইতেছে, যারা যাইতে চাইতেছে, তারা যেন না চায়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করি, দালালের খপ্পরে যেন কেউ না পড়ে। 13 লাখ টাকা নিছে, 1 লাখ টাকা বড় উড়ার সময় দেওয়ার কথা বলছে। টাকা টোকা নিয়ে আবার মাফিয়ার দ্বারে রাস্তার মধ্যে দিচ্ছে, চাইরা মোবাইল পাসপোর্ট সব নিয়ে গেছে। এদিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় দীর্ঘদিন ধরে লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত সাখওয়াতকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন। সাখওয়াতের নামে আগে সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং হচ্ছে যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত। দালাল চক্রের প্রলোভনে অবৈধভাবে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। চালককে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেট কার নিয়ে ছুটছিলেন যাত্রী। অনভিজ্ঞ চালকের হাতে কিছু দূর যেতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেট কারটি। এতে প্রাণ ঝরে স্বামী স্ত্রী সহ 3 জনের। বৃহস্পতিবার ভোর 6টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরে দুর্ঘটনা ঘটে। সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ভাড়া করা একটি প্রাইভেট কার নিয়ে আরমান ও তার স্ত্রী এবং 2 বন্ধু মিলে 4 জন মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে বুধবার রাতে বেড়াতে যান। ভোরে ঢাকায় ফিরে আসার সময় ঘটে বিপত্তি। প্রাইভেট কারের চালক যাত্রীদের এসি চালু রাখার অনুরোধে চাবি রেখে জরুরি প্রয়োজনে সড়কের পাশে গাড়ি রেখে নিচে নামেন। সে সুযোগে আরমানের বন্ধু তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে ছুটতে থাকেন। বললাম কি বাবারে আমি তো ওয়াশরুমে যাই, তো এখানে তো নাই, পাম্পে আছে। তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইর করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। পরে বললো এসিটা ছাইড়ে দেন, আমরা একটু এসি তলে থাকি। পার্কিং করে এসি ছাইড়া বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। ভোর 6টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় যাত্রী ছাউনির সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায় ওই অদক্ষ চালক তানজিল। পরে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে আরমান ও তানজিল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। আমি অনেকবার ওদেরকে ফোন দিছি, ওরা আর আমার ফোন ধরে না। 5 মিনিট পরে আমাকে এক ভদ্রলোক এখান থেকে ফোন রিসিভ করলো যে ভাই আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে, আপনার স্পটে 3 জন ডেড। সকালে একটা ছেলে গেছে, ওর মনে হয় বন্ধু হতে পারে, উনি গিয়ে বলতেছে আমার ভাইরে, বড় ভাইরে নাকি বলতেছে যে এরকম ভাই শুনেন। পরে ওর কাছেই বলছে যে এরকম আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়ের ভিতরে আপনার রেলিং এর সাথে বাড়ি গিয়ে আর কি অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হওয়ার পরে আপনার জায়গায় 2 জন স্পট, একজন হাসপাতালে নিয়ে যেতেই মারা গেছে। ঘটনাস্থল থেকে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই আরমানের স্ত্রী রাইসার মৃত্যু হয়। আর দুর্ঘটনায় আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায় সে। 2টি টিম নিয়ে আমি ঘটনাস্থলে দ্রুত এসে দেখি ঘটনাস্থলে 2টি লাশ পড়ে আছে এবং 2 জন লোক প্রাইভেট কারের নিচে আটকা আছে। আমাদের দক্ষ টিম দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করে। অতি উৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা বলে জানায় হাইওয়ে পুলিশ। যে কোনো একজন আরোহী গাড়িটা নিয়ে অসৎ উদ্দেশ্য হোক বা যে কোনোভাবে সে ওখান থেকে ড্রাইভারকে ফেলেই নিজে ড্রাইভ করে চলে আসতেছিল। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে 9টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পড়ে যায়। বৃহস্পতিবার সকাল 6টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ওই স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ আগুন লেগে যায়। সে সময় বিকট বিস্ফোরণে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
6টার সময় আমরা এখান থেকে আউটে আসছি এবং 6:24 এখানে এসে আমরা পড়ছি আমরা প্রথমে পাঁচকুল থেকে একটা লাইন খুলে আমরা ওই কাজ করা শুরু করি। এখন তো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এখন সম্পূর্ণ নির্বাপন। পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। এতে দৌড় দিয়ে পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, যাত্রী ও যানবাহনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বিআইডব্লিউটিএসসি জানায়, আগে যেখানে 4 কিলোমিটার পাড়ি দিতে 25 থেকে 30 মিনিট লাগতো, এখন সময় লাগছে 1 ঘন্টারও বেশি। স্রোতের কারণে ফেরি ভেড়ানো কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান 15 মিনিটের মধ্যে 5টি ফেরি চলাচল বন্ধ রয়েছে, বাকি 10টি দিয়ে পারাপার চললে উভয় ঘাটে যানজট বেড়েছে। অন্যদিকে তীব্র স্রোতে লঞ্চ ঘাট রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত এবং ঘূর্ণয়ন এমনকি স্কাউরিং হচ্ছে এজন্য রীতিমতো আমরা আমাদের সাধ্যমতো আমরা জিও ব্যাগ দিয়ে ঘাটগুলো সচল রাখতেছি। পরবর্তীতে বৃহৎ আকারে বাজেট আসলে এগুলা পানি উন্নয়ন বর্ষ এটা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজেদের স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক দাবিতে বিক্ষোভ করে তারা। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে হাজারী রোডের মাথায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা চট্টগ্রামমুখী 2 লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং বোর্ড অফ স্টাডিজ পরিবর্তনের দাবি জানায় শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে পুলিশ ও জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা। আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস, যেটা আমরা বিগত 1 বছর যাবতীয় চেয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি। এবার আমরা ঘরে ফিরছি না। আমরা এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে রোড ব্লকেট করেছে, হাই রোড ব্লকেট। যতক্ষণ না বিওটি আমাদের সামনে আসছে, আমাদের সামনে দাবি মেনে নিচ্ছে, আমরা কোনোভাবে সরবো না। আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে। কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা ও ডকইয়ার্ড গড়িয়ে দিয়ে বুড়িগঙ্গা নদী তীরের প্রায় 1 একর জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান। তন্দ্রাতারণ্য রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি। বুড়িগঙ্গা নদীর জায়গায় ছিল অবৈধ ডকইয়ার্ড ও 28টি আধা পাকা দোকান। বেদখল ছিল প্রায় 1 একর জায়গা। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, সীমানা পিলারের অন্তত 100 ফুট ভেতরে চলে এসেছিল এসব স্থাপনা। দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাল এলাকায় এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অস্থায়ী কিছু যন্ত্রপাতি সহ সীমানার বাইরের স্থাপনাও ভাঙা হয়েছে। আমার যে মেশিনটা আছে এটা হলো অনাস্থায়ী, স্থায়ী না। স্থায়ী যেটা স্থায়ী স্থাপনা যেটা এটা তারা ভাঙা ফেলবো। ঘরের মানে মানুষের ক্ষতি করছে এবং এই ক্ষতিপূরণটা কে দিবে? এই যে এক লোক মেশিন নিয়ে আসছে, এই মেশিনটা আজকে আসছে, সেই মেশিনটা তার ভেঙে ফেলাইলো। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী সীমানা থেকেও 150 ফুট দূরত্বে স্থাপনা থাকতে পারবে না। দেখছেন যে আমাদের অলরেডি উচ্ছেদ অভিযান চলছে। আমাদের আপনারা জানেন যে গতকাল আমরা সাবেক যে একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার বাড়ি কিন্তু আমরা দোতলা বাংলো বাড়ি কিন্তু ভেঙে দিয়েছি এবং আমি আমাদের বিআইডব্লিউটিএ আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বর্তমান যে পরিচালক মহোদয় তাদের নির্দেশনার প্রেক্ষিতে আমরা যে উচ্ছেদ অভিযান চলছে। 2009 সালে জনস্বার্থে দায়ের করা একটি রিটের আদেশে দেয়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।